22 মে থেকে মিলবে নওগাঁর আম, প্রায় 5 লাখ টন আম উৎপাদনের আশা। তীব্র খরায় ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাগানীরা। লালমনিরহাটে বাড়ছে বিশ্বমানের তুলা চাষ, চর কটন এবং আপলাইন কটন নিয়ে নতুন স্বপ্ন চাষিদের, খরচ নিয়ে শঙ্কা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। বাংলাদেশ ব্যাংকের নতুন 3 সিদ্ধান্তে মূল্যস্ফীতি বাড়বে, তবে অল্প সময়ে এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। ব্যাংকের টাকার প্রবাহ নিশ্চিত করা গেলে বাড়বে কর্মসংস্থানও, এমন মতামত দিয়েছেন বিশ্লেষকরা। তবে ব্যবসায়ীদের চিন্তা কিন্তু ভিন্ন। তারা বলছেন নতুন সুদ হারে টিকে থাকাই কঠিন, যদিও ভালো গ্রাহকদের জন্য ঋণের কোনো অভাব হবে না, দাবি ব্যাংকারদের। মানের যুদ্ধে এবার ডলারের তুলনায় বেশ পিছিয়ে টাকা। কেন্দ্রীয় ব্যাংক ক্রলিং পেগ চালুর পর বাংলাদেশি মুদ্রার সর্বোচ্চ দরপতন হয় 5 দিন আগে। বছরে দ্বিতীয়বার বাড়ানো হয় নীতি সুদহার, স্মার্ট থেকে বাজার ভিত্তিক সুদে আসে ব্যাংকিং খাত। আর এই সব ঘটনা ঘটে IMF এর ঋণের তৃতীয় কিস্তি ছাড়ের আগে। সংস্থাটির মতে এই সব সিদ্ধান্ত সাহসী। বাংলাদেশে বিনিয়োগ কাঠামো গড়ে উঠেছে ব্যাংককে ঘিরেই। পুঁজিবাজার বা বন্ডের মতো অন্য উৎসের এখানে খুব একটা প্রচলন নেই। সেক্ষেত্রে ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়লে কি অর্থনীতি সামাল দেওয়া যাবে? এত হাই ইন্টারেস্ট রেট দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারবে না। তখন তাকে বাধ্য হয়ে তাকে হয়তো ব্যবসায় লস করে তাকে চলে যেতে হবে, অন্যথায় ব্যবসা বন্ধ করে দিতে হবে। সেন্ট্রাল ব্যাংক যেটা বলেছে, আপনি যেমন ধরেন এখন বলেছে ট্রলিং পেকে বলেছে 117 টাকা। এখন তারা দেখবে কেউ এটাকে উল্টাপাল্টা রেট কোট করছে কিনা। ইন্টারেস্টের ব্যাপারে তারা দেখবে কেউ উল্টাপাল্টা রেট আবার আমরা কেউ আবার এখানে ছেড়ে দিলাম বলে 15-16 করলো কেন। বাট অ্যাট দ্য সেম টাইম যদি 15-16 কবা যেখানে XYZ যেটাই করো না কেন, আপনার কাজটা কিন্তু আলটিমেটলি কিন্তু যারা ভালো কাস্টমার তারা কিন্তু ওই লোয়ার রেটেই নেবে এবং তারা ওইটাতেই পাবে। বহু দশক ধরে বাংলাদেশে কর জিডিপি অনুপাত প্রায় 10%, যা বিশ্বের সর্বনিম্ন। ইদানিং 9%-এর নিচে নামছে না মূল্যস্ফীতি। গত 2 বছরে ডলারের বিপরীতে টাকার দাম কমেছে প্রায় 35 ভাগ। তাহলে নতুন সিদ্ধান্তে কি মূল্যস্ফীতি কমবে? ক্যাপিটাল মার্কেটকে এক ধরনের সাপোর্টিভ হতে হবে, NBR অথবা গভর্নমেন্টকে এক ধরনের সাপোর্টিভ হতে হবে, আরও মানে ফিসক্যাল মেজার আর মনিটারি মেজার একটা সামঞ্জস্য রেখে এই কাজটা করতে হবে। এটা অবশ্যই চাপ বাড়বে, ব্যবসায়ীদের উপর বাড়বে, কনজিউমারদের উপর বাড়বে। বাট টাকার সাপ্লাই কমায় যদি ইনফ্লেশনের জন্য একটু হেল্পফুল হয়, কমানো যায়, এখানে ওই চিন্তা থেকেই এই কাজটা করা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এখন ডলারের দাম বেড়ে গেল, এখন ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে। ইম্পোর্ট কস্ট বাড়লে খাদ্যদ্রব্য ইম্পোর্ট বা অন্যান্য জিনিস তারপর এটার আবার মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস, আগামী বছরের জুনে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে $20 বিলিয়ন কাছাকাছি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নওগাঁয় আম সংগ্রহ এবং বাজারজাত করতে দিনক্ষণ নির্ধারণ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। 22 মে গুটি আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে চলতি মৌসুমের আমের বাজারজাত। 30 মে থেকে খিরসা, গোপালভোগ, নাগফজলি সহ অন্যান্য জাতের আম সংগ্রহ এবং বাজারজাত করা হবে। তবে আম্রপালির স্বাদ নিতে আরও 1 মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হবে। 22 জুন শুরু হবে সবচেয়ে বেশি উৎপাদন এবং চাহিদার এই আম্রপালি। এরপর বাজারে আসবে বাড়ি 4 এবং গৌরমতি। চলতি মৌসুমে নওগাঁ জেলায় প্রায় 5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আম বাজারজাত করতে প্রস্তুতি নিতে শুরু করেছেন ইতিমধ্যে আড়তদার এবং ব্যবসায়ীরা। দর্শক, এই পর্যায়ে নওগাঁতে চলে যাচ্ছে আমরা আমের ফলন নিয়ে কথা বলতে, এবং সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। শফিক, এবার নওগাঁয় আসলে আমের দাম কেমন হতে পারে কোনো ধারণা পেয়েছেন কিনা, এবং আর খরা নিয়ে তো এক ধরনের দুশ্চিন্তা রয়েছে, সেই ক্ষেত্রে উৎপাদনের লক্ষ্য যেটা ধরা হয়েছে সেটা অর্জন কি আসলে সম্ভব হবে কিনা? স্মৃতি, শুরুতে একটু জানিয়ে রাখি যে এই যে দেখায় যে নওগাঁর বাগানগুলোতে আসলে যেন সোনা ফলেছে, একেবারে এই সবুজ সোনাগুলো ধরে যাচ্ছে। অনেক খরার কারণে এই আম ঝরে যাওয়ার যে দুশ্চিন্তা, সেটি আসলে চাষিদেরকে ভারী করে তুলেছিল। যদিও কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা সেই দুশ্চিন্তা কেটেছে এবং
ফলন নিয়েও আসলে খুব একটা দুশ্চিন্তা এখন আর নাই। চাষিরা বলছেন যেভাবে আম গত বছর হয়েছিল তার চাইতে এই বছর আসলে ফলন বেশি হবে, কম হবে না। বিশেষ করে যেগুলো নাভিজাত সেগুলোই তো আগে উঠতে শুরু করবে। 22 তারিখ থেকে অর্থাৎ 22শে মে আম সংগ্রহ শুরু হবে এবং পর্যায়ক্রমে বাড়ি ফোর, নাগফজলি বা যেসব সুমিষ্ট আম সেগুলো বাজারে উঠবে। আমরা যতদূর জানি যে সবচেয়ে বেশি চাহিদা এবং সবচাইতে বেশি উৎপাদন হয় যে আমটি, সেটি আম্রপালি। এই আম্রপালির দিকেই আসলে তাকিয়ে থাকেন ভোক্তারা। নওগাঁর সবচেয়ে বেশি উৎপাদিত এই আম উঠবে আগামী মাসে, অর্থাৎ জুনে উঠবে। সেই আমটি আসলে এই অঞ্চলের অর্থনীতিকে একেবারে পরিবর্তন করে ফেলেছে। এখানকার ব্যবসায়ী এবং যারা আম বাগানি আছেন তারা বলছেন যে এবার যে উৎপাদন তাতে করে খুব খারাপ অবস্থা নয়, এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে। এরই মধ্যে আড়তদার এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা বা আম ব্যবসায়ী যারা তারা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তারা বলছেন যে প্রায় 2000 কোটি টাকার আম বিক্রি হবে এবার নওগাঁতে। আর দাম দরের বিষয় নিয়ে তারা বলছেন গুটি আম যেহেতু আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে বাজারজাত, সেহেতু আশা করছেন তারা 40 থেকে 45 টাকা কেজি দরে এইখানকার আড়ত। বস্ত্রশিল্পের অন্যতম কাঁচামাল তুলা, এই চাহিদা মেটাতে আমদানি করতে হয় বিপুল পরিমাণে। সেই আমদানি নির্ভরতা কমাতে লালমনিরহাটে বাড়ছে আন্তর্জাতিক মানের তুলা চাষ। তবে চলতি বছর বেড়েছে সারের উৎপাদন খরচ। গেল বছরের তুলনায় মন প্রতি তুলার দাম 100 টাকা বাড়লেও তেমন খুশি হতে পারেননি এখানকার চাষিরা। চাহিদার তুলনায় তুলার চাষাবাদ কম। দেশে চাষ হওয়া প্রতিমন তুলার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৯০০ টাকা। চাষিদের উৎপাদিত প্রতিমন তুলা থেকে আঁশ পাওয়া যায় 12 কেজি আর বীজ পাওয়া যায় 28 কেজি। জেলায় তুলা চাষে চাষির সংখ্যা বেড়েছে। বীজ, সার, কীটনাশক ও ডিজেলের দাম বাড়ায় তুলা চাষে খরচও বেড়েছে। প্রতিমন তুলা 5,000 টাকা দরে বিক্রি করতে পারলে প্রত্যাশিত লাভ হবে বলে দাবি করেছেন চাষিরা। এখন তুলা করাতে মোটামুটি ভালো হচ্ছে, পরিশ্রম কম এবং লাভ বেশি। প্রতি বিঘায় এই 14 থেকে 15-16 মণ তুলে হয়। তাতে হলো আমাদের মনে করেন অন্তত ক্যারিং খরচটা অনেক বেশি হয়ে যায়। লালমনিরহাটে চাষ হচ্ছে চর কটন ও আপলাইন কটন। প্রতি বিঘা জমি থেকে কৃষকরা আঁশ ও বীজ সহ 15 থেকে 18 মণ তুলা উৎপন্ন করছেন। আগের তুলা আছে এখনকার তুলা অনেক লাভবান হয়েছি বা অনেক ফলন বৃদ্ধি বেশি। আর অফিস থেকে আমার কীটনাশক সার বা বীজ সহযোগিতা করছে। তুলাটাতে খরচ কম, লেবার একটু কম লাগে, তা লাভ ভালোই আছে, খারাপ না, আবাদ করা যায়। দেশে প্রতি বছর তুলার চাহিদা রয়েছে প্রায় 85 লাখ বেল। আমদানি করতে হয় প্রায় 83 লাখ বেল। এতে খরচ হয় প্রায় 35,000 কোটি টাকা। আমদানি নির্ভরতা কমাতে চায় সরকার। আমাদের বীজ তুলা ক্রয় কার্যক্রম চলছে। আমরা কৃষকের নিকট হতে এভাবে একটি উন্মুক্ত বাজার আমরা তৈরি করে দেই। এটি আমাদের তুলা উন্নয়ন বোর্ডের তরফ থেকে কৃষকদেরকে সহযোগিতা করা হয়। এখানে কৃষক ভাইয়েরা বীজ তুলা নিয়ে আসে এবং সঠিক পরিমাপ করে এই বীজ তুলাটি বিক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। এখানে কৃষক ভাইয়েরা বীজ তুলা নিয়ে আসে এবং সঠিক পরিমাপ করে এই বীজ তুলাটি বিক্রয়ের ব্যবস্থা করে দেওয়া হয়। চলতি বছর লালমনিরহাটে তুলা চাষ হয়েছে 46,000 হেক্টর জমিতে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,28,000 বেল। শাজদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, তুলা চাষ নিয়ে আরো জানতে আমরা এখন সরাসরি চলে যাব জামালপুরে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। সাগর, জামালপুরে তো এবার তুলার বাম্পার ফলন হয়েছে, কিন্তু এখানকার চাষিরা আসলে ভালো দাম পাচ্ছেন কিনা একটু জানতে চাই। স্মৃতি, আমি প্রথমে বলে রাখতে চাই জামালপুর কিন্তু একটি মূলত হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। তো সেই জায়গা থেকে তুলা কিন্তু একটি এখানে আননোন একটি ফসল। মূলত এখানকার যে চাষিরা রয়েছেন তারা কিন্তু অনাবাদী যে জমি চর অঞ্চল রয়েছে শহরের পাশেই, সেখানে কিন্তু তুলা আবাদ করে থাকেন। আর আপনি যেটি বললেন যে তুলার বাম্পার ফলন, আসলেই বাম্পার ফলন হয়েছে। তুলা চাষিরা অনেক আগ্রহী এই চাষ করতে। আমরা কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এর পরবর্তী সময়ে যে তুলা চাষ করবে তা আরও বেড়ে যাবে। আর তুলার যে যদি তথ্য বলতে চাই, প্রায় 4 শতাধিক কৃষক কিন্তু এই জায়গায় রয়েছে। আর এই বিষয়ে যদি আরও একটু জানতে চাই গভীরভাবে, যে আসলে আমাদের সাথে রয়েছেন তুলা উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ জোনের, জামালপুর জোনের যে কর্মকর্তা রয়েছেন আব্দুল গনি, তার কাছে একটু জানতে চাই আসলে এবার তুলা উৎপাদনের তথ্যটুকু আমাদের একটু জানাবেন।
আমি মোহাম্মদ আব্দুল গনি, কটন ইউনিট অফিসার, তুলা উন্নয়ন বোর্ড, জামালপুর সদর ইউনিট। আমার এখানে গত এই সদ্য শেষকৃত মৌসুমে 300 হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। পার হেক্টরে 75 মণ তুলা আসছে মোটামুটি। তো প্রতি মণ তুলার দাম হইল 3900 টাকা। সেই হিসেবে চাষিরা ভালো লাভবান হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলন হয়েছে। বিদায় চাষিরা আগামীতে আরও তুলা চাষ করবে বলে আশা ব্যক্ত করছে এবং আমিও আশাবাদী যে আগামীতে ভালো আরও তুলার চাষ। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে এই তুলা যে চাষিরা রয়েছে তারা কিন্তু খুশি। মূলত আন্তর্জাতিক বাজার যে রয়েছে সেই বাজার অনুযায়ী কিন্তু মূলত তুলার যে দাম নির্ধারণ করা হয় সেই দামে কিন্তু মূলত চাষিরা দাম পেয়েছে। স্মৃতি, অনেক ধন্যবাদ সাগর আপনাকে। শেষ হচ্ছে দীর্ঘ অপেক্ষা, অবশেষে বাড়ি ফিরছেন 23 জন নাবিক। তাদেরকে নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজে এখন বঙ্গোপসাগরে রয়েছে। আজ কুতুবদিয়া বহির্নোঙরে ভিড় করার কথা, এরপর ফিরবে চট্টগ্রামে। সোমালিয়ায় জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত নাবিকদের অপেক্ষায় তাদের স্বজনরা। উৎকণ্ঠা শেষে তাদের মুখে এখন শুধুই হাসি। 23 নাবিক জলদস্যুদের হাতে জিম্মি ছিলেন 32 দিন। চরম উদ্বেগ উৎকণ্ঠায় প্রতিটি মুহূর্ত কেটেছে স্বজনদের। গত 1 মাস ধরে তারা অপেক্ষায় কখন ঘরে ফিরবে নাবিকরা। এটা তো এখনো মানে স্বপ্নের মতো লাগতেছে। ছেলেকে বলতেছি যে আর তো মন মানতেছে না, ছেলে বলে ধৈর্য ধরেন, আমরা আলহামদুলিল্লাহ সোমবার আসতেছি। অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে। 23 নাবিক নিয়ে এমভি আবদুল্লাহ জাহাজটি বাংলাদেশের জলসীমায় অর্থাৎ কক্সবাজারে কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়ার খবরে আনন্দ ছুঁয়ে গেছে প্রতিটি পরিবারে। সন্তানকে বুকে টেনে নেয়ার অপেক্ষায় মা। খবরটা যখন শুনলাম মুক্তি পেয়েছে তখন থেকে তো আনন্দের বন্যা বলছে। এখন থেকেও মানে মনে হচ্ছে আবার ঈদ আসতেছে, মানে ছেলে আসলে ছেলে আবার ঈদ সঙ্গে নিয়ে আসতেছে। এটা মনে হচ্ছে আমাদের আবার ছেলেকে নিয়ে ঈদ হবে, বেড়াবো, ঘুরবো। জাহাজটি কুতুবদিয়ার পণ্য খালাস শেষে ফিরবে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে। অন্য নাবিকদের পরিবারেও খুশির জোয়ার। সবাই তাদেরকে বরণের অপেক্ষায়। এতদিন কাটানো নির্ঘুম রাত, চরম আতঙ্কে কাটানো কষ্টের দিনগুলো ভুলে হাসি ফুটেছে স্বজনদের মুখে। আমার ছোট ভাইয়ের ওয়াইফ তখন আমাকে বলল, মানে এরা রিলিজ পাইছে মানে জলদস্যু থেকে। আমরা তখন তো আশ্চর্য হয়ে গেছি, মানে বলাতে আমরা খুব খুশি। তারপর থেকে ভোর থেকে তার ঘুম হয়নি আর। গত 12 মার্চ 23 নাবিক সহ জাহাজটি সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে চট্টগ্রাম ফিরতে যাচ্ছে জাহাজটি। মামুনুর রশিদ, যমুনা নিউজ। আপডেট। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজার। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার শেয়ার বাজারের 3টি সূচকই কিন্তু পতন হয়েছে এবং সেই সাথে লেনদেনের সাথে সাথে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও পড়ে গেছে। সূচকের দিকে যদি দেখি তাহলে দেখব ঢাকার শেয়ার বাজার প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স, সেটি ইতিমধ্যে কাছাকাছি 10 পয়েন্টের মতো কমে এই মুহূর্তে অবস্থান করছে 5687 পয়েন্টে। অন্য দুটি সূচকও কমেছে। ডিএসসি এর সূচক সেটি 3 পয়েন্টের মতো কমে 1247 পয়েন্টে আছে এবং 30 সূচক যেটি সেটি 4 পয়েন্টের মতো কমে 2022 পয়েন্টে অবস্থান করছে। এবং লেনদেন আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ঢাকার শেয়ার বাজার টোটাল ট্রেড করে ফেলেছে 514.88 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 181টি কোম্পানির শেয়ারের দামই পড়ে গেছে সকালে এবং 157টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত বেড়েছে। অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি রয়েছে মাত্র 52টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20-তে ই জেনারেশন এই কোম্পানিটি এখন পর্যন্ত প্রথম অবস্থানটি ধরে রেখেছে এবং ইতিমধ্যে 29.36 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে ফেলেছে। লেভেলও দ্বিতীয় অবস্থানে আছে 25.51 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। এরপরে 22.72 লাখ টাকার কিছু বেশি লেনদেন নিয়ে এশিয়াটিক ল্যাব আছে তৃতীয় অবস্থানে। বেস্ট হোল্ডিং এই কোম্পানিকে চতুর্থ অবস্থানে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এবং পঞ্চম অবস্থানে আছে গোল্ডেন সন এবং এটি 20 কোটি টাকার কিছু বেশি ট্রেড করে ফেলেছে। ফুয়াং সিরামিক ষষ্ঠ অবস্থানে আছে এবং অ্যাডভান্ট এই কোম্পানিকে দেখতে পাচ্ছি সপ্তম অবস্থানে আছে এবং ইতিমধ্যে ট্রেড করেছে 13.48 লাখ টাকার মতো শেয়ার। চট্টগ্রাম শেয়ার বাজার সেখানেও নিম্নমুখী প্রবণতা দেখতে পাচ্ছি। সার্বিক সূচক সিএসপিআই সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 18 পয়েন্টের মতো কমে এখন পর্যন্ত অবস্থান করছে 16,311 পয়েন্ট এবং ইতিমধ্যে সিএসসি টোটাল ট্রেড করে ফেলেছে 52.49 লাখ টাকার মতো শেয়ার এবং ইতিমধ্যে ট্রেড হয়ে গেছে টোটাল 156টি প্রতিষ্ঠানে। এর মধ্যে 58টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। দর্শক, এই ছিল আমার হাতে এখনকার মতো পুঁজিবাজারের খবরাখবর। অন্য প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি।
অবৈধ সেট টপ বক্স বাজারজাতকারীদের বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন টেলি যোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি আয়োজিত এক আলোচনা সভায় এই কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য 2-3 মাসের মধ্যে ফ্রান্সের সাথে চুক্তি করবে বাংলাদেশ। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট উৎক্ষেপণের ষষ্ঠ বার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার রাতে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল। আলোচনায় উঠে আসে গত 6 বছরে দেশের একমাত্র স্যাটেলাইটের সফল ব্যবহার এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতার নানা দিক। বিএসসিএল চেয়ারম্যান জানান, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের নানামুখী ব্যবহারে আয় বেড়েছে। অবৈধভাবে বিদেশি স্যাটেলাইটের মাধ্যমে অনেক সস্তা দরে বাংলাদেশের নামে এবং অনেকেই যে সমস্ত করাপ্টেড যারা ডিস্ট্রিবিউটর আছে তারা জনগণের ভিতরে ছড়ায় দেয়। এতে হয় যে বিদেশি যে স্যাটেলাইটগুলো যারা যেগুলো আমাদের এখানে আসে তারা আপাতত থমকে গেছে। 3, 2, 1 বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহার করে বিনোদনের সবকটি মাধ্যম ডিজিটালাইজ করার কথা জানান টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুব শীঘ্রই অবৈধ সেট টপ বক্স বাজারজাতকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। ইতিমধ্যেই কিছু গোয়েন্দা তথ্য আমি আমাদের বিটিআরসি চেয়ারম্যান মহোদয়কে দিয়েছি। আমি আশা করছি অল্প দিনের মধ্যেই শক্ত একটি অভিযান চলবে, যাতে কোনো ধরনের অবৈধ কোনো সেট টপ বক্স বাংলাদেশে না আসতে পারে, আসলেও বিক্রি হতে না পারে, আর কেউ ব্যবহার করতে না পারে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। জানান, আগামী 2-3 মাসের মধ্যে দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ফ্রান্সের সাথে এমইউ সাইন করা হবে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের সাথে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই কারণেই এই স্যাটেলাইট উৎক্ষেপণ এবং দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এমওইউ স্বাক্ষর করা হয়েছে। দেশীয় পরিবেশকদের মাধ্যমে যারা বিদেশি চ্যানেল প্রচার করছে, আগামী 15 দিনের মধ্যে তাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান কোয়াপ সভাপতি মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।